গল্পের শুরুতে আমরা দেখি যে সমুদ্রের জল থেকে অদ্ভুত কিছু কাদার মতো পিণ্ড বেরিয়ে শহরের দিকে এগিয়ে আসছে, যাদের নাম দেয়া হয়েছে প্যারাসাইট। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি যে তার স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল। ঠিক তখনই একটি প্যারাসাইট এসে ওই লোকটির কানের ভেতর ঢুকে পড়ে। প্যারাসাইটটি কানে ঢোকা মাত্রই লোকটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে একদম শান্ত হয়ে যায় এবং আবার ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই শিনচি নামের একটি ছেলেকে, সে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। ঠিক সেই সময় আরেকটি প্যারাসাইট এসে তার কানের ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু শিনচি হেডফোন পরে থাকায় প্যারাসাইটটি ভেতরে ঢোকার কোনো রাস্তা পায় না। কানের পথ বন্ধ দেখে সেটি শিনচির নাকের ফুটো দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে। নাকের ভেতর কিছু একটা সুরসুরি দেওয়ায় হঠাৎ শিনচির ঘুম ভেঙে যায় এবং সে ওই প্যারাসাইটটিকে ধরে দূরে ছুঁড়ে মারে। কিন্তু প্যারাসাইটটি দমে যাওয়ার পাত্র ছিল না, সেটি আবার শিনচির দিকে ধেয়ে আসতে থাকে। ভয়ে শিনচি একটি বই তুলে নিয়ে ওটাকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই প্যারাসাইটটি তার হাতে কামড় দিয়ে চামড়ার নিচে ঢুকে পড়ে। শিনচি আতঙ্কিত হয়ে দেখে যে তার হাতের ভেতর দিয়ে প্যারাসাইটটি শরীরের ওপরের দিকে অর্থাৎ মস্তিষ্কের দিকে এগিয়ে যাচ্ছে। সে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং উপস্থিত বুদ্ধি খাটিয়ে দ্রুত একটি রশি দিয়ে নিজের হাত শক্ত করে বেঁধে ফেলে, যাতে প্যারাসাইটটি তার সারা শরীরে ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু হাতের ভেতর ওই আপদটি থাকায় শিনচি অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে। শিনচি যন্ত্রণায় জোরে চিৎকার করতে থাকে এবং তার কণ্ঠস্বর শুনে মা দৌড়ে তার কাছে আসেন। শিনচি আতঙ্কিত হয়ে বলে, মা, আমার হাতের ভেতর কোনো একটা পোকা ঢুকে গেছে। কিন্তু মা যখন তার হাত পরীক্ষা করেন তখন সেখানে কিছুই দেখতে পান না। শিনচির মায়ের মনে হয় ছেলে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে বা মজা করছে, তাই তিনি তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যান। তবে শিনচি গভীর চিন্তায় পড়ে যায় যে চোখের সামনে দেখা সেই অদ্ভুত প্রাণীটি উধাও হলো কোথায়। পরদিন সকালে ব্রেকফাস্ট করার সময় শিনচি লক্ষ্য করে যে তার ডান হাতটি, যেটির ভেতর প্যারাসাইটটি ঢুকেছিল, খুবই অদ্ভুত আচরণ করছে। হাতটি যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। এরই মাঝেই দৃশ্যটি বদলে যায় এবং আমরা সেই লোকটিকে দেখি যার কানের ভেতর প্যারাসাইট ঢুকেছিল। লোকটির আচরণ এখন পুরোপুরি বদলে গেছে। তার চোখগুলো অদ্ভুতভাবে এদিক ওদিক ঘুরছে, যেন সে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে তার স্ত্রীর কাছে যায় এবং আচমকা তার মুখটি একটি দানবীয় কাদার পিণ্ডের মতো হাঁ হয়ে যায়, যার ভেতর ছিল অসংখ্য চোখ। স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই লোকটি এক ঝটকায় তার মাথাটি খেয়ে ফেলে। এখান থেকে আমরা জানতে পারি যে এই প্যারাসাইটগুলো মানুষের কান দিয়ে ঢুকে সরাসরি মগজ দখল করে নেয় এবং তারপর সেই শরীরটিকে নিজেদের মর্জি মতো পরিচালনা করে। এদিকে শিনচি তার গার্লফ্রেন্ডের সাথে স্কুলে যাচ্ছিল, কিন্তু আজ শিনচির আচরণ ছিল ভীষণ অস্বাভাবিক। তার ডান হাতটি যেন অবাধ্য হয়ে উঠেছে। হাতটি হঠাৎ শিনচির গার্লফ্রেন্ডের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করতে শুরু করে এবং এক পর্যায়ে তার প্রাইভেট পার্ট ধরে বসে। এই কাণ্ড দেখে তার গার্লফ্রেন্ড প্রচণ্ড রেগে গিয়ে তাকে একা ফেলে চলে যায়। শিনচি নিজেও বুঝতে পারছিল না তার হাত কেন এমন করছে। ক্লাসে বসে থাকার সময় শিনচির ইরেজার ভুল করে নিচে পড়ে যায়। সে যখন সেটি তুলতে যায় দেখে ইরেজারটি তার নাগালের বাইরে। কিন্তু ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে। হঠাৎ শিনচির ডান হাতটি সাপের মতো লম্বা হয়ে নিজে থেকে ইরেজারটি তুলে আনে। নিজের হাতের এই অতিপ্রাকৃত রূপ দেখে শিনচি স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার হাতের ভেতর থাকা সেই পোকাটি আসলে মারা যায়নি, বরং সেটি এখন তার হাতেরই একটি অংশে পরিণত হয়েছে। শিনচি বুঝতেই পারছিল না তার সাথে আসলে এসব কি হচ্ছে। স্কুল ছুটির পর যখন সে তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল, তখন সে অনেকটা দূর থেকে একদম নিখুঁত নিশানায় বাস্কেট রিংয়ের ভেতর বল ঢুকিয়ে দেয়। এটি দেখে তার সব বন্ধু অবাক হয়ে যায়। শিনচি নিজেও বুঝতে পারছিল না যে সে এত কঠিন একটি কাজ এত সহজে কিভাবে করলো। পরেশান হয়ে যখন শিনচি বাড়ি ফেরে, সে সাথে সাথে ইন্টারনেটে এই অদ্ভুত বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সে এই সম্পর্কে কোনো তথ্য পায় না। ঠিক তখনই হঠাৎ তার ডান হাত থেকে একটি চোখ বেরিয়ে আসে এবং শিনচি বিষু বুঝে ওঠার আগেই সেটি আবার হাতের ভেতর ঢুকে যায়। এটি দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং একটি ধারালো চাকু তুলে নিয়ে হাতের সেই জায়গাটি কাটার চেষ্টা করে যেখান থেকে চোখটি বেরিয়েছিল। কিন্তু তখনই তার হাতটি একটি বড় সাপের রূপ নিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে সেটি একটি ছোট কাদার পিণ্ডের মতো দানবীয় আকার ধারণ করে। শিনচি ভয় কাঁপতে কাঁপতে তার হাতকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সেই অদ্ভুত সত্তাটি তার কথাটিই হুবহু রিপিট করে বলে, তুমি কে? শিনচি কান্নায় ভেঙে পড়ে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। তখন সেই অদ্ভুত সত্তাটি শিনচিকে জানায় যে সে আসলে তার ডান হাতটি খেয়ে ফেলেছে এবং এখন সে নিজেই শিনচির হাতের জায়গা দখল করে নিয়েছে। অন্যদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে তার স্ত্রীর মাথা খেয়ে ফেলেছিল। সে এখন টিভির সামনে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে মানুষের ভাষা শিখছে। আমরা দেখতে পাই সে তার স্ত্রীর পুরো শরীরটি সাবার করে দিয়েছে। পরদিন সকালে যখন শিনচি ঘুম থেকে জাগে, সে দেখে সেই অদ্ভুত প্রাণীটি তার হাতের সাথেই জুড়ে আছে। সেটি শিনচির ল্যাপটপ এবং বই পড়ে মানুষের আচার ব্যবহার আর জ্ঞান অর্জন করতে শুরু করে। শিনচি রাগের মাথায় তাকে বলে, আমি এক্ষুনি হাসপাতালে গিয়ে হাত কাটিয়ে ফেলবো এবং তোমাকে আমার শরীর থেকে আলাদা করে দেব। এটি শুনে সেই প্যারাসাইটটি নির্লিপ্তভাবে উত্তর দেয়, তুমি যদি এমনটা করো তবে আমি তো আলাদা হয়ে যাব ঠিকই, কিন্তু তুমি চিরতরে তোমার একটি হাত হারাবে, আর আমি জানি তুমি কখনোই তা করবে না। শিনচি বুঝতে পারে সে এখন এমন এক বিপদে ফেসেছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। মেকি শিনচিকে বলে, আমি আসলে তোমার পুরো মস্তিষ্ক দখল করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের হাতটি রশি দিয়ে বেঁধে ফেলেছিলে, তাই আমি আর ওপরে উঠতে পারিনি। এখন আমি শুধু তোমার হাতের অংশটুকুই দখল করে আছি এবং আমরা এখন একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গেছি। মেকি শিনচিকে আশ্বস্ত করে বলে যে সে শিনচির কোনো ক্ষতি করতে চায় না, কারণ শিনচি মারা গেলে সেও মারা যাবে।
তাদের দুজনেরই এখন একে অপরের উপর নির্ভরশীল। মেকির কথা শুনে শিঞ্চির ভয় কিছুটা কমে যায়। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন সেই অদ্ভুত সত্তাটি জানায় যে শিঞ্চি তাকে মেকি বলে ডাকতে পারে। এরপর যখন শিঞ্চি স্কুলে যায়, মেকি সেখানে বসে বসে অসংখ্য বই পড়ে ফেলে এবং মানুষের জগৎ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে শুরু করে। মেকি আসলে অসম্ভব বুদ্ধিমান। শিঞ্চি যখন ক্লাসরুমের বাইরে আসে, তখন মেকি পাশের রুমে কিছু স্টুডেন্টকে লড়াইয়ের প্র্যাকটিস করতে দেখে এবং মুহূর্তের মধ্যে তাদের সেই ফাইটিং স্কিলগুলো শিখে নেয়। এরপর শিঞ্চি যখন পেইন্টিং ক্লাসে ছিল, মেকির অদ্ভুত শক্তির সাহায্যে সে তার গার্লফ্রেন্ডের একটি অত্যন্ত চমৎকার ছবি এঁকে ফেলে। তার গার্লফ্রেন্ড এসে সেই ছবি দেখে ভীষণ খুশি হয়। তবে সে শিঞ্চিকে সাবধান করে দেয় যে আগেরবার তুমি ভুল করে আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলে, কিন্তু এবার যদি এমনটা করো তবে আমি তোমাকে আস্ত রাখব না। এই কথা বলে সে হেসেই সেখান থেকে চলে যায়। স্কুল ছুটির পর শিঞ্চি বাড়ি ফিরে বাথটাবে গোসল করতে নামে। তখন মেকি বলে যে সে শিঞ্চির পুরো শরীরটি ভালোমতো পর্যবেক্ষণ করতে চায়। শিঞ্চি বাধা দিলেও মেকি জোর করে তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ খুঁটিয়ে দেখতে থাকে এবং শিঞ্চির শারীরিক গঠন দেখে হাসাহাসি করে। এখানে আমরা দেখতে পাই যে শিঞ্চি আর মেকির মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। তারা একে অপরের সাথে মানিয়ে নিতে শিখছে। কিন্তু শহরের বাইরের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। আরও অসংখ্য প্যারাসাইট মানুষের অজান্তেই তাদের আশেপাশে ছড়িয়ে পড়েছিল এবং বড় কোনো ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিচ্ছিল। শিঞ্চি আর মিকি কি পারবে এই ভয়ঙ্কর এলিয়েনদের হাত থেকে শহরকে রক্ষা করতে? জানতে হলে দেখতে থাকুন। শহরের আনাচে কানাচে আরও অসংখ্য প্যারাসাইট মানুষের শরীরে কবজা করে নিয়েছে এবং তারা সাধারণ মানুষকে মেরে খেতে শুরু করেছে। এই নিখোঁজ আর খুনের খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারছিল না যে এই নৃশংসতা আসলে কারা ঘটাচ্ছে। একদিন শিঞ্চি যখন মার্কেটে যায়, তখন মিকি হঠাৎ তাকে সাবধান করে বলে, আমি আশেপাশে আমার মতো অন্য কোনো প্যারাসাইটের উপস্থিতি অনুভব করছি। শিঞ্চি প্রথমে তার কথা গুরুত্ব দিতে চায়নি, কিন্তু মিগি একরকম জোর করেই তাকে একটি রেস্টুরেন্টের ভেতর নিয়ে যায়। সেখানে তারা এমন একজনকে দেখে যার শরীরেও একটি প্যারাসাইট কবজা করে আছে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। সেই লোকটি একটি সাধারণ মানুষকে মেরে কাঁচা মাংস খাচ্ছিল। লোকটি যখন শিঞ্চিকে দেখে, সে মুহূর্তেই বুঝতে পারে যে শিঞ্চির শরীরেও একটি প্যারাসাইট আছে। প্যারাসাইটটি শিঞ্চিকে মানুষের কাঁচা মাংস খাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শিঞ্চি ঘিওয়া ভরে তা প্রত্যাখ্যান করে। এটি দেখে লোকটি বুঝে যায় যে শিঞ্চির শরীরের উপর প্যারাসাইটের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, সেটি কেবল তার হাতের সাথে জুড়ে আছে। এই সত্য জানতে পেরে প্যারাসাইটটি শিঞ্চিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। মিনি অত্যন্ত চতুর হওয়ায় সে লোকটির মনের অশুভ উদ্দেশ্য আগেভাগেই টের পেয়ে যায়। সে শিঞ্চিকে চিৎকার করে বলে, এই লোকটি তোমাকে মেরে ফেলবে, এখনই এখান থেকে পালাও। শিঞ্চি আতঙ্কে দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাটি লক ঠাকায় সে আটকা পড়ে যায়। ঠিক তখনই সেই শত্রু প্যারাসাইটটি শিঞ্চির কাছে আসে এবং নিজের একটি হাত কেটে ফেলে মিগিকে প্রস্তাব দেয়, তুমি শিঞ্চির শরীর ছেড়ে আমার হাতে চলে এসো, আমরা দুজনে মিলে রাজত্ব করব। কিন্তু শিঞ্চি আর মিগির মধ্যে ততক্ষণে এক অটুট বন্ধুত্ব গড়ে উঠেছিল। মিগি শিঞ্চির শরীর আর তার মানবিকতা পছন্দ করতে শুরু করেছিল, তাই সে সেই কুপ্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। এটি দেখে শত্রু প্যারাসাইটটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শিঞ্চির ওপর ঝাঁপিয়ে পড়ে। শিঞ্চিকে বাঁচানোর জন্য মিগি এবার রণমূর্তি ধারণ করে এবং সেই ভয়ঙ্কর প্যারাসাইটের সাথে মরণপণ লড়াইয়ে লিপ্ত হয়। মিগি শিঞ্চি স্কুলে ছাত্রদের লড়াই করা দেখে অনেক যুদ্ধের কৌশল শিখে নিয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে শত্রু প্যারাসাইটটির উপর আক্রমণ করে এবং এক কোপে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। প্যারাসাইটটি সেখানেই মারা যায়। ঠিক তখনই সেখানে অন্য কেউ আসার শব্দ শোনা যায়। শিঞ্চি ধরা পড়ার ভয়ে দ্রুত পেছনের রাস্তা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে শিঞ্চি তার মাকে এই অদ্ভুত ঘটনার কিছুই জানায় না। এদিকে টিভিতে প্রতি মুহূর্তে দেখানো হচ্ছিল যে শহর থেকে মানুষ নিখোঁজ হওয়ার সংখ্যা বাড়ছে, কিন্তু পুলিশ এর কোনো কুল কিনারা করতে পারছিল না। পুরো শহরে শিঞ্চি ছাড়া আর কেউ জানত না যে এই খুনের পেছনে রয়েছে ভিন গ্রহের প্যারাসাইটরা। শিঞ্চি একদিন মিগিকে বলে, তুমি তোমার প্যারাসাইট বন্ধুদের বলো তারা যেন মানুষকে মেরে না খায়। মিগি শান্তভাবে জবাব দেয়, তোমরা মানুষরা যেমন নিজেদের বাঁচার জন্য সবজি বা পশুদের মেরে খাও, আমরাও টিকে থাকার জন্য মানুষকে খাই। এতে খারাপের কিছু নেই। আর আমার কথা যদি বলো, তোমার শরীরের ওপর তো আমার পূর্ণ নিয়ন্ত্রণ নেই, তুমি যা খাও তা থেকেই আমি শক্তি পাই, তাই আমার আলাদা করে মানুষকে মারার প্রয়োজন নেই। পরদিন যখন শিঞ্চি স্কুলে যায়, মিগি তাকে ফিসফিস করে বলে যে আশেপাশে অন্য কোনো প্যারাসাইটের উপস্থিতি সে অনুভব করছে। শিঞ্চি অবাক হয়ে দেখে সেই প্যারাসাইটটি আসলে তাদের ক্লাসের নতুন শিক্ষিকা। শিক্ষিকাকে দেখা মাত্রই শিঞ্চি বুঝে যায় তিনি একজন প্যারাসাইট, আর সেই শিক্ষিকাও বুঝতে পারেন শিঞ্চির হাতের সাথে মিকি জুড়ে আছে। স্কুল ছুটির পর শিক্ষিকা শিঞ্চিকে আড়ালে বেঁকে বলেন, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি স্কুলে এসেছি মানুষের আচার আচরণ শিখে তাদের সমাজে মিশে যাওয়ার জন্য। তিনি আরও একটি চমকপ্রদ তথ্য দেন যে তিনি অন্য এক প্যারাসাইটের মাধ্যমে নিজেকে অন্তঃসত্ত্বা করে তুলেছেন। তিনি পরীক্ষা করে দেখতে চান যে দুটি প্যারাসাইটের মিলনে জন্ম নেওয়া সন্তান মানুষ হয় নাকি প্যারাসাইট। এরপর সেই শিক্ষিকা শিঞ্চিকে আরও দুটি প্যারাসাইটের সাথে পরিচয় করিয়ে দেন। শিঞ্চি বুঝতে পারে বিপদ যতটা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। শিক্ষিকা শিঞ্চিকে এমন আরও দুটি প্যারাসাইটের সাথে পরিচয় করিয়ে দেন যাদের শরীর দখল করে নেওয়া হয়েছিল। এদের মধ্যে একজন ছিল হাই স্কুলের ছাত্র এবং অন্যজন একজন পুলিশ অফিসার। শিক্ষিকা শিঞ্চিকে বলেন,
আমরা 3 জন মিলে একটি গ্রুপ তৈরি করেছি এবং একে অপরের সাথে সব খবর শেয়ার করি, যাতে আমরা মানুষের মাঝে লুকিয়ে থাকতে পারি। তুমিও চাইলে আমাদের গ্রুপে যোগ দিতে পারো। কিন্তু শিনচি তাদের সাথে মিলে কাজ করার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। শিক্ষিকা তখন গম্ভীর হয়ে বলেন, ঠিক আছে, তুমি আমাদের গ্রুপে যোগ দিতে না চাইলে সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে। যদি তুমি কাউকে বলো যে আমরা প্যারাসাইট, তবে আমরা তোমাকে জ্যান্ত ছাড়ব না। এই বলে তারা 3 জন সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে সেই পুলিশ অফিসারটি শিনচির দিকে এক অদ্ভুত ও হিংস্র নজরে তাকায়। সবাই চলে যাওয়ার পর মিকি শিনচিকে বলে, ওই শিক্ষিকার ভেতরের প্যারাসাইটটি অত্যন্ত শান্ত। আমি আজ পর্যন্ত ওরকম শান্ত প্যারাসাইট দেখিনি, কিন্তু ওই পুলিশ অফিসারের হাবভাব আমার একদম ভালো ঠেকছে না। তার মধ্যে আমি অস্থিরতা লক্ষ্য করেছি, তাই তুমি ওর থেকে সাবধান থেকো। শিনচি যখন বাড়ি ফিরছিল, মিকির আশঙ্কাই সত্যি হলো। হঠাৎ সেই পুলিশ অফিসারটি শিনচির পথ আটকে দাঁড়ায়। অফিসারটি শিনচির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে কয়েকদিন আগে রেস্টুরেন্টে যে প্যারাসাইটটি মারা গিয়েছিল তার পেছনে শিনচির হাত হয়েছে। প্রতিশোধ নিতে সে শিনচিকে লক্ষ্য করে তলোয়ারের মতো ধারালো হাত দিয়ে আক্রমণ করে, কিন্তু মিকি বিদ্যুৎ গতিতে সেই আক্রমণ রুখে দিয়ে শিনচিকে বাঁচিয়ে নেয়। এরপর শুরু হয় 2 প্যারাসাইটের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। দুজনের শক্তি আর ক্ষিপ্রতা ছিল দেখার মতো। কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি ছিল না। শিনচি বুঝতে পারে এই পুলিশ অফিসারকে হারানো সহজ হবে না। মিকি এবং সেই পুলিশ অফিসারের মধ্যে লড়াই যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন শিনচি কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অসীম সাহসের পরিচয় দেয়। সে সুযোগ বুঝে সামনে এগিয়ে যায় এবং রাস্তার পাশে পড়ে থাকা একটি লোহার রড তুলে নিয়ে সোজোরে পুলিশ অফিসারের পেটে ঢুকিয়ে দেয়। অফিসারটি যেহেতু মানুষের শরীরে ছিল, তাই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং প্যারাসাইটটিও দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শিনচি আর দেরি না করে দ্রুত সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। রক্তক্ষরণের কারণে পুলিশ অফিসারের দেহটি যখন পুরোপুরি অকেজো হয়ে যায়, তখন তার ভেতরের প্যারাসাইটটি বুঝতে পারে এই শরীর দিয়ে আর চলা সম্ভব নয়। তাই সে নতুন একটি সুস্থ দেহের সন্ধানে সেই মরা শরীর থেকে বেরিয়ে আসে। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় শিনচির মা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। সুযোগ বুঝে প্যারাসাইটটি দ্রুত শিনচির মায়ের শরীরের ভেতর ঢুকে পড়ে এবং তার মগজ দখল করে নেয়। এদিকে বাড়িতে শিনচি প্রচণ্ড মন খারাপ করে বসেছিল। তার বারবার মনে হচ্ছিল যে সে একজন মানুষকে মেরে ফেলেছে, যদিও সে ছিল একজন প্যারাসাইট। অপরাধবোধ আর গ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু তার এই উদাসীনতা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ মিগি সতর্ক সংকেত দিয়ে ওঠে। সে শিনচিকে সাবধান করে বলে, শিনচি, তৈরি হও, সেই পুলিশ অফিসারের শরীরের প্যারাসাইটটি আবার আমাদের দিকেই আসছে। আমি তার সিগন্যাল খুব কাছ থেকে অনুভব করতে পারছি। এই কথা শুনে শিনচি হতবাক হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একটু আগে যাকে সে লোহার রড দিয়ে গেঁথে দিয়ে এলো, সে এত তাড়াতাড়ি ফিরে আসতে পারে। শিনচি আতঙ্কিত স্বরে বলে ওঠে, এটা কিভাবে সম্ভব? সে তো মারা যাওয়ার কথা ছিল। কিন্তু সে জানত না যে শত্রু তার দরজায় কড়া নাড়ছে, তার চেহারাটি এখন তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষের মতো। শিনচি কি পারবে নিজের মায়ের রূপধারী সেই দানবকে চিনতে, নাকি এই ভুল তাকে বড় কোনো বিপদের মুখে ফেলে দেবে? ঠিক তখনই শিনচির মা ঘরের ভেতর প্রবেশ করেন। মায়ের আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক এবং অদ্ভুত। মায়ের চোখের ভাষা দেখেই মিগি বুঝে যায় যে সেই পুলিশ অফিসারের শরীরের প্যারাসাইটটি এখন শিনচির মায়ের শরীর দখল করে নিয়েছে। মিগি শিনচিকে বাঁচানোর জন্য তার মায়ের উপর আক্রমণ করতে চায়, কিন্তু শিনচি তাকে বাধা দেয়। শিনচি নিজের মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তাই সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মায়ের শরীরের ভেতর এখন এক খুনি বাস করছে। কিন্তু মুহূর্তের মধ্যেই শিনচির মায়ের মাথাটি একটি দানবীয় প্যারাসাইটের রূপ নেয় এবং কোনো দয়া না দেখিয়ে সরাসরি শিনচির হৃৎপিণ্ড লক্ষ্য করে আঘাত করে। শিনচি মারাত্মকভাবে জখম হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। শিনচিকে মৃত ভেবে প্যারাসাইটটি ঘর থেকে বেরিয়ে যায়। হৃৎপিণ্ডে আঘাত লাগার কারণে শিনচি মৃত্যুর কোলে ঢলে পড়ছিল এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন মিগি একটি চরম সিদ্ধান্ত নেয়। সে শিনচিকে বাঁচানোর জন্য তার হাত থেকে বেরিয়ে সরাসরি শিনচির শরীরের ভেতরে সেই ক্ষতস্থানে চলে যায় যেখানে আঘাত লেগেছিল। শিনচি দীর্ঘ সময় ধরে সেই অবস্থায় জ্ঞানহীন হয়ে পড়ে থাকে। বেশ কয়েক ঘন্টা পর মিগি আবার শিনচির হাতে ফিরে আসে এবং অলৌকিকভাবে শিনচির জ্ঞান ফিরে পায়। হোশ ফেরার পর শিনচি দ্রুত আয়নার সামনে গিয়ে নিজের শরীর পরীক্ষা করে, কিন্তু সে অবাক হয়ে দেখে যে তার বুকে কোনো জখমের চিহ্ন নেই। তখন মিগি তাকে জানায়, তোমার হৃৎপিণ্ড ঠিক করার জন্য আমি আমার শরীরের কিছু কোষ সেখানে দিয়ে দিয়েছি, যার ফলে তোমার হৃৎপিণ্ড আবার সচল হয়েছে এবং তুমি প্রাণ ফিরে পেয়েছো। তবে এই পুনর্জন্ম পেয়ে শিনচি মোকেও খুশি হতে পারেনি। এই পৃথিবীতে তার মাই ছিল একমাত্র আপনজন, কিন্তু এখন সেই মাও একটি প্যারাসাইটের কবজায়। প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা আর ঘৃণা শিনচিকে বদলে দেয়। সে সেই
পুলিশ অফিসারের প্যারাসাইটের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে স্থির করে যে দানব তার মায়ের এই দশা করেছে তাকে সে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবে। পরবর্তী দিন শিনচি সেই পুলিশ অফিসারের সন্ধানে বেরিয়ে পড়ে। শিনচি এখন সেই প্যারাসাইটের সন্ধানে হন্যে হয়ে ঘুরতে থাকে যে তার মায়ের শরীর দখল করে নিয়েছে। আমরা লক্ষ্য করি শিনচি এখন আর আগের সেই ভীতু ছেলেটি নেই। তার শরীরে মেকির কোষ মিশে যাওয়ার কারণে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ক্ষিপ্র এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। সে পুরো শহর চষে ফেলে, কিন্তু তার মায়ের রূপধারী সেই প্যারাসাইটের কোনো হদিশ পায় না। খুঁজতে খুঁজতে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে বিশাল জনসমাবেশ চলছিল। সেখানে একজন রাজনীতিবিদ মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন এবং মানুষের কাছে ভোট চাইছিলেন। সেই রাজনীতিবিদের দিকে তাকাতেই শিনচি শিউরে ওঠে। সে বুঝতে পারে যে এই জনপ্রিয় নেতাও আসলে একজন প্যারাসাইট। শিনচি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ যদি এই প্যারাসাইট নির্বাচনে জিতে যায় তবে পুরো শহর তাদের হাতের মুঠোয় চলে আসবে এবং সাধারণ মানুষের জীবন চরম বিপন্ন হবে। পরদিন স্কুলে যাওয়ার পর শিনচির সাথে সেই ছাত্রটির দেখা হয় যে আসলে একজন প্যারাসাইট এবং সেই শিক্ষিকার গ্রুপের সদস্য। শিনচি জানতে পারে যে শিক্ষিকা ইচ্ছেকৃতভাবে ওই ছাত্রকে এই স্কুলে ট্রান্সফার করিয়ে এনেছেন যাতে সেই শিনচির ওপর কড়া নজর রাখতে পারে। সবার সামনে সেই প্যারাসাইট ছাত্রটি এমন ভান করে যেন শিনচির সাথে তার আজই প্রথম পরিচয়। ওপর থেকে শিক্ষিকা অত্যন্ত সতর্কভাবে তাদের এই কথোপকথন পর্যবেক্ষণ করছিলেন। বাড়িতে ফেরার পর মেকি শিনচিকে একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। সে বলে, তোমার হৃৎপিণ্ড মেরামত করতে গিয়ে আমার শরীরে অনেক কোষ ক্ষয় হয়ে গেছে, যার ফলে আমি এখন খুব ক্লান্ত বোধ করছি। এখন থেকে আমাকে প্রতিদিন অন্তত 4 ঘন্টা গভীর ঘুমে থাকতে হবে, আর আমি যখন ঘুমিয়ে থাকব তখন তোমাকে নিজের খেয়াল নিজেই রাখতে হবে। কথাটি শেষ হতে না হতেই মেকি তার হাতের রূপ ছেড়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। শিনচি তাকে ডাকার চেষ্টা করলেও কোনো সাড়া পায় না। অন্যদিকে পুলিশের কাছে শহর জুড়ে একের পর এক নৃশংস খুনের রিপোর্ট জমা হতে থাকে। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে যে শহরের ভেতরেই মানুষের ছদ্মবেশে কিছু পরজীবী বা প্যারাসাইট লুকিয়ে আছে যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। পুলিশ একটি বিশেষ সত্য উদ্ঘাট করে এবং টিভিতে তা প্রচার করে দেয়। যদি কোনো মানুষের শরীরে প্যারাসাইট থাকে তবে তার মাথার একটি চুল ছিঁড়লে সেটি কোনো জীবিত প্রাণীর মতো নড়াচড়া করতে থাকবে। এই খবরটি প্রচার হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষের কাছে প্যারাসাইট চেনার একটি মুখ্য উপায় চলে আসে। শিনচি বুঝতে পারে এবার লড়াইটা আরও কঠিন হতে যাচ্ছে। পরদিন আমরা শিনচির স্কুলে একটি অদ্ভুত দৃশ্য দেখি। সেই প্যারাসাইট ছাত্রটিকে ঘিরে অনেক মেয়ে বসে তার ছবি আঁকছিল, যাদের মধ্যে শিনচির গার্লফ্রেন্ডও ছিল। ঠিক তখনই একটি মেয়ে মজা করে ওই ছাত্রটির মাথা থেকে একটি চুল ছিঁড়ে ফেলে। সাথে সাথে দেখা যায় চুলটি জ্যান্ত কোনো পোকার মতো আঁকাবাঁকা হয়ে নড়াচড়া করছে। এটি দেখে মেয়েটি ভয় চিৎকার করে ওঠে এবং ক্লাসের সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে এই ছাত্রটি আসলে একজন প্যারাসাইট। নিজের রহস্য ফাঁস হয়ে গেছে বুঝতে পেরে সেই প্যারাসাইট শিক্ষিকা আর দেরি করে না। সে তার আসল দানবীয় রূপে ফিরে আসে এবং মেয়েদের ওপর নৃশংস হামলা চালায়। ক্লাসরুমে কান্নার রোল পড়ে যায়। সেই চিৎকারের শব্দ শুনে শিনচি তাদের বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়ে আসে। অন্যদিকে সেই প্যারাসাইট শিক্ষিকাও বুঝতে পারেন যে শিনচির ওপর নজর রাখার জন্য যাকে তিনি পাঠিয়েছিলেন তার মুখোশ খুলে গেছে। বিপদের মুখে শিনচির গার্লফ্রেন্ড অসীম সাহসের পরিচয় দেয়। সে ক্লাসে থাকা কিছু কেমিক্যালের বোতল তুলে সরাসরি প্যারাসাইটের মুখে ছুঁড়ে মারে। কেমিক্যালের তীব্র প্রতিক্রিয়ায় প্যারাসাইটটির মুখ জ্বলতে শুরু করে এবং সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চারদিকে হামলা করতে থাকে। শিনচি যখন সেখানে পৌঁছায় সে দেখে সেই দানবটি ইতিমধ্যে বেশ কিছু মেয়েকে মেরে ফেলেছে এবং এখন সে শিনচির গার্লফ্রেন্ডের দিকে ধেয়ে আসছে। শিনচি এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে, প্যারাসাইটটিকে নিচে ফেলে দেয় এবং তার সাথে লড়াই শুরু করে। ঠিক সেই সময় সেখানে প্যারাসাইট শিক্ষিকা হাজির হন। তিনি যখন দেখেন যে এই ছাত্রটি পাগলামি করে অনেককে মেরে ফেলেছে এবং পুরো মিশনটিকে ঝুঁকির মুখে ফেলেছে, তখন তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন, কারণ এই জানাজানির ফলে তার নিজের পরিচয়ও ফাঁস হয়ে যেতে পারে। শিক্ষিকা সেখানে একটি বোমা ছুড়ে দিয়ে দ্রুত প্রস্থান করেন। বোমাটি ফাটার ঠিক আগ মুহূর্তে শিনচি তার গার্লফ্রেন্ডকে পাজাকোলা করে ধরে জানলা দিয়ে নিচে লাফ দেয়। পরের মুহূর্তেই ওপরের তলায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণেও সেই প্যারাসাইট ছাত্রটি পুরোপুরি মারা যায় না, বরং সে মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত অবস্থায় ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকে। শিনচি বুঝতে পারে স্কুল আর নিরাপদ নেই এবং শত্রু এখন ঘরের ভেতরেই আনা দিয়েছে। স্কুলের 3 তলা থেকে লাফ দেওয়ার পরেও শিনচির কোনো চোট না পাওয়ায় তার গার্লফ্রেন্ড তাকে গভীর বিস্ময় ও সন্দেহের নজরে দেখতে থাকে। সে মনে মনে প্রায় নিশ্চিত হয়ে যায় যে শিনচিও সাধারণ কেউ নয়, হয়তো সেও একজন প্যারাসাইট। অন্যদিকে বিস্ফোরণ হওয়া ফ্লোরে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করতেই সেই আহত ছাত্রটি একজন পুলিশ অফিসারের উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে নিজেকে বাঁচাতে ছাদে চলে যায়। বাইরে দাঁড়িয়ে মিকি শিনচিকে সাবধান করে বলে যে ওই ছাত্রটি এখনও বেঁচে আছে এবং সে আরও অনেককে মেরে ফেলেছে। শিনচি তার অবস্থান জানতে চাইলে
মিকি জানায় যে সে এখন স্কুলের ছাদে রয়েছে। শিনচি তৎক্ষণাৎ পাশের একটি বিল্ডিংয়ের ছাদে উঠে যায় এবং মিকিকে একটি শক্তিশালী ধনুকের মতো আকৃতিতে রূপান্তর করে। নিখুঁত নিশানায় সে একটি তীর ছুঁড়ে মারে, যা সরাসরি সেই প্যারাসাইট ছাত্রটিকে বিদ্ধ করে এবং তার মৃত্যু নিশ্চিত হয়। এরপর শিনচি সরাসরি সেই প্যারাসাইট শিক্ষিকার কাছে গিয়ে হাজির হয়। সে জিজ্ঞেস করে, তোমাদের গ্রুপে সেই পুলিশ অফিসারটি এখন কোথায়? শিক্ষিকা অবাক হয়ে বলেন, তাকে তো তুমিই খতম করেছো। শিনচি ক্ষোভের সাথে জানায় যে আমি তাকে মেরেছিলাম ঠিকই, কিন্তু তার ভেতরের প্যারাসাইটটি এখন আমার মায়ের শরীর দখল করে নিয়েছে। আমি তাকে খুঁজে বের করে ধ্বংস করতে চাই। শিক্ষিকা তখন শিনচিকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলেন যে সেখানেই সে তার মায়ের রূপধারী প্যারাসাইটটিকে খুঁজে পাবে। ঠিকানা অনুযায়ী শিনচি যখন সেই জায়গায় পৌঁছায় তখন তার সামনে এক হৃদয় বিদারক দৃশ্য ফুটে ওঠে। তার গর্ভধারিণী মা সামনে দাঁড়িয়ে থাকলেও তার চোখে কোনো আবেগ বা মমতা ছিল না। সেই খুনি প্যারাসাইটটি তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল। ঠিক যখন তাদের মধ্যে লড়াই শুরু হতে যাবে তখনই মিকি জানায় তার ঘুমের সময় হয়ে গেছে। সে যাওয়ার আগে শিনচির হাতে একটি অত্যন্ত ধারালো ও শক্তিশালী অস্ত্র তৈরি করে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। শিনচি এখন একা। তার মায়ের শরীর দখল করে থাকা প্যারাসাইটটি মরণঘাতী আক্রমণ শুরু করে। শিনচি নিজেকে রক্ষা করতে থাকে। লড়াই চলাকালীন এক পর্যায়ে শিনচি যখন প্যারাসাইটটিকে আঘাত করতে উদ্যত হয়, ঠিক তখনই হঠাৎ তার কানে মায়ের পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। শিনচির মা কয়েক মুহূর্তের জন্য প্যারাসাইটের নিয়ন্ত্রণ ভেঙে নিজের ছেলেকে চিনে ফেলেন এবং অত্যন্ত মমতাময় দৃষ্টিতে তার দিকে তাকান। কিন্তু সেই সুযোগ পাওয়ার মাত্রই প্যারাসাইটটি আবার মায়ের শরীরকে নিজের কবজায় নিয়ে নেয় এবং শিনচির ওপর চূড়ান্ত হামলা চালায়। তবে অবিশ্বাস্যভাবে সেই হামলার মুহূর্তেও মায়ের অবচেতন মন নিজের হাত বাড়িয়ে দিয়ে সেই মরণঘাতী আঘাত আটকে দেয়, যেন শেষ মুহূর্তেও মা তার সন্তানকে রক্ষা করতে চাইলেন। শিনচি বুঝতে পারে তার মায়ের আত্মা এখনও সেই শরীরের কোথাও বেঁচে আছে। মায়ের অবচেতন মন শেষ মুহূর্তে নিজের হাত বাড়িয়ে দিয়ে প্যারাসাইটের সেই মরণঘাতী আঘাত আটকে দেয় এবং নিজের সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। শিনচির মায়ের হাত দিয়ে অঝরে রক্ত ঝরতে শুরু করে, যার ফলে শরীরটি দ্রুত দুর্বল হয়ে পড়ে। শরীরের এই দুর্বলতার সুযোগে ভেতরে থাকা প্যারাসাইটটিও নিস্তেজ হয়ে যায়। শিনচি আর এক মুহূর্ত দেরি না করে কলিজা ফাটানো কান্না আর বুক ভরা কষ্ট নিয়ে সরাসরি সেই প্যারাসাইটের ওপর চূড়ান্ত আঘাত করে। এর ফলে প্যারাসাইটটির সাথে সাথে শিনচির মায়ের শরীরেরও চিরতরে মৃত্যু ঘটে। শিনচি তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই প্যারাসাইট রাজনীতিবিদ নির্বাচনে জয়লাভ করে শহরের মেয়র হয়ে গেছে। এর অর্থ হলো এখন পুরো শহর আর প্রশাসন এই ভিনগ্রহের প্রাণীদের হাতের মুঠোয় চলে এসেছে এবং সামনে এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। শিনচি তার গার্লফ্রেন্ডকে দেখতে হাসপাতালে যায়, কিন্তু সে জানতো না যে কেউ আড়াল থেকে তার উপর কড়া নজর রাখছে। এক রহস্যময় ব্যক্তি শিনচি এবং মেকির কিছু গোপন ছবি তুলে নেয়। এখান থেকেই সিনেমার সেকেন্ড পার্ট শুরু হয়। শিনচি এখন অনেক বেশি গম্ভীর এবং বিষণ্ণ থাকে, কারণ তার মা আর এই পৃথিবীতে নেই। শিনচি সিদ্ধান্ত নেয় যে সে এখন শহর থেকে বেছে বেছে প্রতিটি প্যারাসাইটকে খুঁজে বের করবে এবং তাদের খতম করবে। শহর জুড়ে পুলিশও অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং প্যারাসাইটদের ধরার জন্য জাল বিছায়। পুলিশ একজন বিশেষ ব্যক্তিকে ভাড়া করে যে পেশায় একজন কন্ট্রাক্ট কিলার। এই লোকটির একটি অদ্ভুত ক্ষমতা ছিল, সে মানুষের চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারত যে সে সাধারণ মানুষ নাকি ছদ্মবেশী প্যারাসাইট। পুলিশ ওই লোকটিকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায় এবং অনেকগুলো মানুষের মুখোমুখি করে জিজ্ঞেস করে, বলো এদের মধ্যে কারা প্যারাসাইট। লোকটি একে একে সবাইকে দেখে বলে দেয় যে তারা সবাই সাধারণ মানুষ। কিন্তু যখন শিনচিকে তার সামনে বসানো হয়, লোকটি এক মুহূর্তের জন্য শিনচির চোখের গভীরে বিশেষ কিছু দেখতে পায়। সে কিছুটা দ্বিধায় পড়ে যায় এবং ভাবতে থাকে শিনচি আসলে কে। যেহেতু শিনচি পুরোপুরি প্যারাসাইট ছিল না, বরং তার হাতের সাথে কেবল মেকি যুক্ত ছিল, তাই ওই লোকটি শেষ পর্যন্ত শিনচিকে একজন সাধারণ মানুষ হিসেবেই ঘোষণা করে। শিনচি সেখান থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসে, কিন্তু শিনচি জানতো তার এই গোপন পরিচয় আর কতদিন লুকিয়ে রাখা সম্ভব হবে তা অনিশ্চিত। সে তার অসমাপ্ত যুদ্ধের পথে আবার পা বাড়ায়। শিনচি যখন বাড়ি ফিরছিল তখন তার বারবার মনে হচ্ছিল কেউ একজন তাকে অনুসরণ করছে, কিন্তু আশেপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। আসলে শিনচির ধারণা ভুল ছিল না। সেই গোয়েন্দা লোকটি তার পিছু নিয়েছিল, যে কয়েক মাস আগে হাসপাতাল থেকে শিনচি আর মিগির ছবি তুলেছিল। অন্যদিকে প্যারাসাইট রাজনীতিবিদ এখন শহরের মেয়র হিসেবে নিজের ক্ষমতা পোক্ত করে ফেলেছে। সে প্যারাসাইটদের একটি বিশাল বাহিনী তৈরি করেছে। সেই শিক্ষিকাও মেয়রের সাথেই ছিলেন এবং তিনি ইতিমধ্যেই একটি মানব শিশুর জন্ম দিয়েছেন। মেয়র সব প্যারাসাইটদের উদ্দেশ্যে ঘোষণা করে, এখন সময় এসেছে এই শহর থেকে সব মানুষকে মুছে ফেলার, যাতে পুরো শহর আমাদের দখলে চলে আসে। মেয়র শিনচি সম্পর্কেও জানতে পেরেছে এবং সে তাকে নিজেদের জন্য বড় হুমকি মনে করে খতম করার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষিকা মেয়রকে বাধা দিয়ে বলেন, শিনচি আর মিগি আমাদের জন্য গবেষণার বিষয়, কারণ পুরো শহরে কেবল তারাই প্যারাসাইট আর মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের সাথে মিলেমিশে টিকে আছে। আসলে মা হওয়ার পর শিক্ষিকার ভেতরে মানবিক আবেগ তৈরি হতে শুরু করেছে, তাই তিনি আর নির্বিচারে মানুষ মারার সমর্থন করছেন না। মেয়র শিক্ষিকার এই পরিবর্তন পছন্দ করে না। সে সরাসরি এমন এক ভয়ঙ্কর প্যারাসাইটের কাছে যায় যার শরীরের ভেতর 5টি আলাদা প্যারাসাইট রয়েছে। মেয়র তাকেই দায়িত্ব দেয় শিনচিকে মেরে ফেলার। পরবর্তীতে আমরা সেই গোয়েন্দা লোকটিকে শিক্ষিকার কাছে দেখি। জানা যায় শিক্ষিকাই লোকটিকে শিনচির উপর নজর রাখার জন্য নিয়োগ করেছিলেন। লোকটি শিনচি আর মিগির কিছু ছবি দেখিয়ে বলে, এই ছেলেটি পুরো শহরের জন্য বিপদ, আমাদের উচিত পুলিশকে সব জানানো। কিন্তু শিক্ষিকা তাকে বারণ করেন। লোকটি শিক্ষিকার প্রেমে পড়ে গিয়েছিল। সে জানতো না যে এই সুন্দরী নারী আসলে একজন প্যারাসাইট। লোকটির একটি ছোট মেয়ে আছে যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এদিকে শিনচির গার্লফ্রেন্ড তার উপর প্রচণ্ড রেগেছিল, কারণ শিনচি তার কাছে এই সত্যটি গোপন করেছিল যে সে একটি প্যারাসাইটের সাথে যুক্ত। তাদের সম্পর্কের মাঝে এক অদ্ভুত দেয়াল তৈরি হয়। শিনচি বুঝতে পারে সে একদিকে যেমন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে, অন্যদিকে তার আপনজন
আপনজনদেরও একে একে হারিয়ে ফেলছে। বিপদ এখন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরছে। শিনচি ওই গোয়েন্দা লোকটিকে হাতে নাতে ধরে ফেলে এবং ভয় দেখিয়ে জানতে চায় কার ইশারায় সে তার পিছু নিচ্ছে। লোকটি তখন সেই শিক্ষিকার নাম বলে। শিনচি তাকে সতর্ক করে জানায় যে সে যার জন্য কাজ করছে সে আসলে কোনো সাধারণ নারী নয়, বরং প্যারাসাইটদের দলনেত্রী। কিন্তু লোকটি শিনচির কথা বিশ্বাস করতে পারে না। এরপর শিনচি সরাসরি সেই শিক্ষিকার কাছে যায় এবং গোপনে একটি টেপ রেকর্ডার অন করে রাখে। শিক্ষিকা তাকে বলেন, তুমি কেন শহর জুড়ে আমাদের স্বজাতিদের মারছো? তুমি নিজেও তো একজন প্যারাসাইট, তাই তোমার উচিত আমাদের সাহায্য করা। শিনচি কোনো পাল্টা যুক্তি না দিয়ে চুপচাপ রেকর্ডারটি নিয়ে সেই গোয়েন্দা লোকটির কাছে যায় এবং তাকে সব শুনিয়ে দেয়। শিনচি তাকে সাবধান করে বলে, শহরে হাজার হাজার প্যারাসাইট ছড়িয়ে আছে, এমনকি শহরের মেয়রও একজন প্যারাসাইট। নিজের ভালোর জন্য তুমি এসব থেকে দূরে থাকো, নয়তো প্রাণ হারাবে। কিন্তু সেই গোয়েন্দা লোকটি শিক্ষিকাকে ভালোবেসে ফেলেছিল। এখন তার আসল পরিচয় জেনে সে অপমানে আর খুবে ফেটে পড়ে এবং একাই সব প্যারাসাইটদের মুখোশ খুলে দেওয়ার মিশনে নামে। সে সরাসরি মেয়রের অফিসে যায় এবং সত্য উদ্ঘাটনের জন্য মেয়রের টেবিলের নিচে একটি গোপন মাইক লাগিয়ে আসে। কিন্তু মেয়র খুব দ্রুতই তা ধরে ফেলে এবং তার অনুচরদের নির্দেশ দেয় লোকটিকে খতম করার জন্য। মেয়রের নির্দেশে দুইজন ভয়ঙ্কর প্যারাসাইট লোকটির বাড়িতে হানা দেয়, কিন্তু সেখানে লোকটিকে না পেয়ে তারা চরম নৃশংসতা দেখায় এবং লোকটির আদরের ছোট মেয়েটিকে মেরে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর যখন লোকটি বাড়িতে ফেরে, সে তার মেয়ের নিথর দেহ দেখে পাথর হয়ে যায়। প্যারাসাইটদের প্রতি তার ঘৃণা এখন এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে রূপ নেয়। সে বুঝতে পারে শিনচির কথাই ঠিক ছিল, এরা মানুষ নয়, এরা দয়া মায়াহীন দানব। শিনচি আর এই গোয়েন্দা লোকটি কি পারবে মেয়ারের এই বিশাল সাম্রাজ্য গুড়িয়ে দিতে? লড়াই এখন আরও রক্তক্ষয়ী হতে চলেছে। নিজের আদরের মেয়েকে মৃত দেখে সেই গোয়েন্দা লোকটি প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। তার মনে হয় এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ওই শিক্ষিকারই হাত রয়েছে। অন্যদিকে শিনচি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মিগি তাকে মারাত্মক এক বিপদ সম্পর্কে সতর্ক করে। মিগি বুঝতে পারে যে শিনচির দিকে এমন এক শত্রু ধেয়ে আসছে যার ভেতরে 5টি প্যারাসাইট বাস করছে। সেই ভয়ঙ্কর প্যারাসাইটটি শিনচির সামনে আসা মাত্রই মিগি বলে ওঠে, শিনচি পালাও, এই লোকটি শরীরে 5টি প্যারাসাইট বাস করছে, ও আমাদের ধারণার চেয়েও বেশি শক্তিশালী। শিনচি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে এবং সেই দানবটি তাকে তাড়া করে একের পর এক প্রাণঘাতী হামলা চালায়। এক পর্যায়ে শিনচি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে একটি গাছের ডাল থেকে ঝুলে পড়ে হঠাৎ আক্রমণ করে ওই দানবটির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। শিনচি ভেবেছিল শত্রু খতম হয়েছে, কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল। ওই শরীরের ভেতরে থাকা বাকি 4টি প্যারাসাইটের মধ্যে একটি দ্রুত মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং বিচ্ছিন্ন হওয়া মাথাটিকে আবার শরীরের সাথে জুড়ে দেয়। অন্যদিকে শিক্ষিকা মেয়রের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি বলেন, ভুলে যেও না, আমার সাহায্যেই তুমি নির্বাচনে জিতে মেয়র হয়েছ। আমি বারণ করা সত্ত্বেও তুমি কেন ওই গোয়েন্দার শিনচিকে মারতে লোক পাঠালে? কিন্তু মেয়র তার কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং মেয়রের সাঙ্গপাঙ্গরা বুঝতে পারে যে শিক্ষিকা এখন তাদের চেয়েও মানুষের প্রতি বেশি দরদ দেখাচ্ছেন। শিক্ষিকা যখন সেখান থেকে বেরিয়ে পার্কিং এরিয়ায় আসেন, তিনি টের পান যে মেয়র তাকে মারার জন্য কিছু প্যারাসাইট পাঠিয়েছে। কিন্তু ওই শিক্ষিকা ছিলেন অত্যন্ত শক্তিশালী। তিনি চোখের পলকে 3টি প্যারাসাইটকে খতম করে নিজের বাড়ির দিকে রওনা হন। লড়াইটা এখন আর কেবল মানুষ বনাম প্যারাসাইট রইল না, বরং প্যারাসাইটদের নিজেদের ভেতরেই গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। শিনচি বুঝতে পারে এই বিশৃঙ্খলার মাঝে তাকে আরও সতর্ক হতে হবে। শিক্ষিকা বাড়ি ফিরে দেখেন তার সন্তান নেই। সেখানে রাখা একটি চিরকুট থেকে তিনি জানতে পারেন যে সেই গোয়েন্দা লোকটি তার বাচ্চাকে অপহরণ করেছে। চিরকুটে লেখা ছিল সে শহরের পাশের ব্রিজে অপেক্ষা করছে। শিক্ষিকা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সেদিকে রওনা হন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান। একই সময়ে শিনচিও সেখানে এসে হাজির হয়। গোয়েন্দা লোকটি প্রতিশোধ নিতে বাচ্চাটিকে ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিল। শিনচি এবং শিক্ষিকা তাকে বারবার অনুরোধ করতে থাকেন এমনটা না করার জন্য। এর মধ্যেই সেখানে সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং পুলিশও পৌঁছে যায়। অন্যদিকে পুলিশ নিশ্চিত খবর পায় যে মেয়র সিটি হলে অসংখ্য প্যারাসাইটকে লুকিয়ে রেখেছেন। পুলিশের একটি বিশাল কমান্ডো বাহিনী মেয়রকে খতম করার অভিযানে নামে। তারা বিশেষ মেশিন দিয়ে লোকজনকে স্ক্যান করতে শুরু করে এবং যাদের শরীরেই প্যারাসাইটের অস্তিত্ব পাওয়া যায় তাদের সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়। এভাবে পুলিশ অনেক প্যারাসাইটকে নির্মূল করে। যখন পুলিশ মেয়রের কাছাকাছি পৌঁছায়, তখন তিনি মানুষের সামনে দাঁড়িয়ে প্যারাসাইটদের অধিকার নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। পুলিশ কোনো কথা না শুনেই মেয়রের বুক লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং তাকে ঝাঁঝরা করে দেয়। কিন্তু তখনই পুলিশের সামনে এসে দাঁড়ায় সেই ভয়াবহ প্যারাসাইটটি, যার শরীরের ভেতরে 5টি প্যারাসাইট রয়েছে। পুলিশ তার উপর নির্বিচারে গুলি চালালেও সে নিজের শরীর দিয়ে একটি অভেদ্য ঢাল তৈরি করে সব গুলি আটকে দেয়। ব্রিজের উপর যখন গোয়েন্দা লোকটি বাচ্চাটিকে ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার উদ্যত হয়, তখন শিক্ষিকা হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের আসল দানবীয় রূপে ফিরে আসেন এবং এক ঝটকায় লোকটিকে মেরে ফেলেন। তিনি নিজের সন্তানকে বাঁচাতে পারলেও তার আসল
পরিচয় এখন পুরো দুনিয়ার সামনে চলে আসে। পুলিশ শিক্ষিকাকে অত্যন্ত বিপজ্জনক মনে করে তাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। শিক্ষিকা পালানোর কোনো চেষ্টা না করে কেবল নিজের শরীর দিয়ে আগলে রেখে সন্তানকে রক্ষা করেন। অসংখ্য গুলি তার শরীরে বিদ্ধ হয় এবং তিনি মারাত্মকভাবে জখম হন। নিভে আসা প্রাণশক্তি নিয়ে তিনি ধীর পায়ে শিঞ্চির দিকে এগিয়ে যান। নিজের সন্তানকে শিঞ্চির হাতে তুলে দিয়ে তিনি শেষ মিনতি করেন, একে একজন সাধারণ মানুষের মতো বড় করে তুলো। এই কথাটি বলেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিক্ষিকা মৃত্যুর কোলে ঢলে পড়েন। শিঞ্চি অবাক হয়ে লক্ষ্য করে একজন প্যারাসাইট হয়েও তিনি শেষ মুহূর্তে একজন প্রকৃত মায়ের মতোই আত্মত্যাগ করলেন। শিঞ্চি বুঝতে পারে শত্রু কেবল প্যারাসাইটরা নয়, বরং তাদের ভেতরের হিংস্রতা। সে এখন এক অনাথ মানব শিশুর দায়িত্ব কাঁধে নিয়ে নতুন এক সংকটের মুখে দাঁড়িয়ে। অতিরিক্ত গুলিতে বিদ্ধ হয়ে শিক্ষিকা সেখানেই মারা যান। এরপর পুলিশ কর্মকর্তারা শিঞ্চিকে গাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেডকোয়ার্টারে নিয়ে যেতে শুরু করেন। সেখানে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন ছিল, কিন্তু ঠিক তখনই সেই 5 প্যারাসাইটধারী ভয়ঙ্কর লোকটি সেখানে উপস্থিত হয়। তার একমাত্র লক্ষ্য ছিল শিঞ্চিকে খতম করা। শিঞ্চি বিপদ বুঝে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে প্যারাসাইটটি উড়ে এসে গাড়ির ছাদের উপর বসে পড়ে এবং ওপর থেকে হামলা শুরু করে। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তবে গাড়িটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগ মুহূর্তে মিকি শিঞ্চিকে টেনে বের করে তার প্রাণ বাঁচায়। শিঞ্চি নিজেকে বাঁচাতে গভীর জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু সেই প্যারাসাইটটি তাকে তাড়া করে জঙ্গলে পৌঁছে যায়। এখানে মিকি শিঞ্চিকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়, যতক্ষণ আমি তোমার হাতের সাথে যুক্ত থাকব সে আমাদের সহজেই খুঁজে পাবে, তাই যদি বাঁচতে চাও তবে আমাদের আলাদা হয়ে ওর ওপর আক্রমণ করতে হবে। শিঞ্চি রাজি হয় এবং তারা আলাদা হয়ে যায়। প্যারাসাইটটি যখন জঙ্গলের মাঝখানে পৌঁছায় তখন মিকি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই দানবটি অনায়াসেই মিকির আক্রমণ রুখে দেয়। পেছন থেকে শিঞ্চিও হামলা করে, কিন্তু প্যারাসাইটটি তাকেও ছুড়ে ফেলে দেয়। শিঞ্চি এবং মিকি বুঝতে পারে যে এই শত্রু অত্যন্ত শক্তিশালী। মিকি শিঞ্চিকে বলে, তুমি এখান থেকে পালাও, আমি একা একে সামলাবো, তুমি না গেলে আমরা দুজনেই মারা যাব। বাধ্য হয়ে শিঞ্চি মিকিকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। মিকি একা সেই 5 প্যারাসাইটের সাথে লড়াই করতে গিয়ে মারা যায়। মারাত্মক আহত শিঞ্চি কোনোমতে তার গার্লফ্রেন্ডের বাড়িতে পৌঁছায় এবং সে তার সেবা করে। পরের দিন সকালে শিঞ্চি ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখে যে মিকি পুনরায় তার হাতে ফিরে আসছে। আসলে শিঞ্চির প্রাণ বাঁচানোর জন্য যখন মিকি আগে তার শরীরের ভেতর গিয়েছিল তখন সে শিঞ্চির কোষে নিজের কিছু অংশ সেলস রেখে দিয়েছিল। সেই কোষগুলোর সাহায্যেই মিকি আবার শিঞ্চির হাতে জন্ম নিতে শুরু করে। মিকিকে ফিরে পেয়ে শিঞ্চি নতুন করে শক্তি পায় এবং বুঝতে পারে যে এবার সেই 5 প্যারাসাইটওয়ালা দানবকে হারানোর সময় এসেছে। সে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে। শিঞ্চি বুঝতে পারে যে মিকির উপস্থিতির কারণে সেই 5 প্যারাসাইটধারী দানবটি তাকে আবারও খুঁজে বের করবে। সে চায় না তার কারণে তার গার্লফ্রেন্ডের জীবন কোনো বিপদে পড়ুক, তাই সে তাকে বাড়িতে রেখে একাই বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই সে দেখে সেই ভয়ঙ্কর শত্রুটি তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। নিজেকে বাঁচাতে শিঞ্চি দৌড়ে একটি পুরনো আবর্জনা ফেলার কারখানায় ঢুকে পড়ে। কারখানার ভেতর প্যারাসাইটটি শিঞ্চির ওপর প্রাণঘাতী হামলা শুরু করে। শিঞ্চি কোনোমতে নিজেকে বাঁচিয়ে পাশে পড়ে থাকা একটি লোহার রড তুলে সরাসরি প্যারাসাইটটির পেটে ঢুকিয়ে দেয়। শুরুতে মনে হয়েছিল ওই সামান্য রড দিয়ে দানবটির কিছুই হবে না, কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। প্যারাসাইটটি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তার শরীর থেকে একে একে বাকি প্যারাসাইটগুলো বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসতে শুরু করে। শিঞ্চি অবাক হয়ে মিকিকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। মিকি জানায় শিঞ্চি ওই লোহার রডটিতে কারখানার বিষাক্ত কেমিক্যাল লেগেছিল। ওই বিষ যখন প্যারাসাইটের শরীরে প্রবেশ করেছে তখন তারা নিজেদের অস্তিত্ব বিপন্ন মনে করে ওই শরীর ছেড়ে পালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে সেই শক্তিশালী দেহটি থেকে সব প্যারাসাইট বেরিয়ে যায় এবং কেবল মূল দুর্বল শরীরটি পড়ে থাকে। শিঞ্চি এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে। এভাবেই সেই শহরের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর পতন ঘটে। কয়েক সপ্তাহ পর শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মানুষ আবার তাদের সাধারণ জীবনে ফিরে যায়, কিন্তু শিঞ্চি জানত এখন কেবল তার কাছেই শেষ প্যারাসাইট মিগি রয়ে গেছে। একদিন মিকি শিঞ্চিকে বলে, বন্ধু, এখন সব বিপদ কেটে গেছে, আমার সময় হয়েছে তোমার থেকে আলাদা হওয়ার। আমি চলে গেলে তুমি তোমার হাত ফিরে পাবে এবং একজন স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারবে। শিঞ্চি মিগিকে যেতে বারণ করে, কারণ দীর্ঘদিনের এই লড়াইয়ে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু মিগি বলে সে আর শিঞ্চির ওপর বোঝা হয়ে থাকতে চায় না। কথাটি শেষ করেই মিগি চিরতরে অদৃশ্য হয়ে যায় এবং শিঞ্চির হাত আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। শিঞ্চি বুঝতে পারে সে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছে। প্রিয় বন্ধুকে হারানোর বেদনায় শিঞ্চি কান্নায় ভেঙে পড়ে। এভাবেই এক সাধারণ কিশোরের অসাধারণ এক যুদ্ধের সমাপ্তি ঘটে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। শিঞ্চি এখন তার গার্লফ্রেন্ডের সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন তারা দুজনে যখন বাইরে ঘুরছিল তখনই সেই কন্ট্রাক্ট কিলারটি তাদের সামনে হাজির হয়, যে মানুষের চোখের দিকে তাকিয়েই প্যারাসাইট চিনতে পারত। লোকটির ধারণা ছিল শিঞ্চির ভেতরে এখনও সেই প্যারাসাইটটি রয়ে গেছে। সে শিঞ্চির গার্লফ্রেন্ডকে জাপটে ধরে একটি বহুতল বিল্ডিংয়ের একদম কিনারে নিয়ে যায়। শিঞ্চি চিৎকার করে বলে, আমি এখন কোনো প্যারাসাইটের সাথে যুক্ত নই, যে ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু সেই খুনি লোকটা শিঞ্চির কোনো কথা বিশ্বাস করে না। সে শিঞ্চিকে পরীক্ষা করার জন্য তার গার্লফ্রেন্ডকে বিল্ডিংয়ের ওপর থেকে নিচে ফেলে দেয়। শিঞ্চি পাগলের মতো দৌড়ে যায় তাকে ধরার জন্য এবং এক ঝটকায় সেই খুনিকে আঘাত করে সরিয়ে দেয়।
কিন্তু শিঞ্চি যখন হাত বাড়িয়ে তার গার্লফ্রেন্ডকে ধরতে যায় তখন মেয়েটি তার হাতের নাগাল না পেয়ে নিচে পড়ে যেতে থাকে। শিঞ্চি নিচের চোখের সামনে ভালোবাসার মানুষকে এভাবে মরতে দেখতে পারছিল না। যন্ত্রণায় সে চোখ বন্ধ করে ফেলে এবং তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শিঞ্চির কানে ভেসে আসে তার পরম বন্ধু মিগির কণ্ঠস্বর। মিগির ডাক শুনেই শিঞ্চি চমকে ওঠে এবং তৎক্ষণাৎ চোখ খোলে। সে অবাক হয়ে দেখে তার সেই হাতটি, যা কয়েক মুহূর্ত আগেও স্বাভাবিক মানুষের মতো ছিল, তা হঠাৎ নিচে পড়ে যাওয়া মেয়েটিকে শক্ত করে ধরে ফেলেছে। মিগি পুরোপুরি চলে যায়নি, সে শিঞ্চির অবচেতন মনে এবং তার শরীরের কোষের ভেতরেই লুকিয়েছিল তার বন্ধুকে রক্ষা করার জন্য। শিঞ্চি বুঝতে পারে সে আর একা নয়, তার বন্ধু মিগি সবসময় ছায়ার মতো তাকে আগলে রাখবে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে